আমার মতো রক্তচন্দ্রের দাস নারীর প্রেম থেকে সর্বদা দূরে, নারীর কোনো প্রয়োজন নেই। এখন এসে অহংকার করলো আমি শুনতে দেব, তাহলে আমি আমার মায়ের কাজ তোমার করে কোনো নারী পুরুষের অহংকার আপনার আদেশ আপনি আমার সংগৃহীত সব তথ্য সম্রাটকে যদি আদেশ করে তাহলে বিষয়গুলো দেখো। এমনিতেই সম্রাট, তাহলে আমার ভবিষ্যৎ সম্রাট কি করে ভবিষ্যৎ বাড়িতে ঈশ্বর খাদকেরা কত সৌভাগ্য আমার ধারণা তুমি কোনো খারাপ চক্রের সাথে জড়িত আর সে কাজে করার ধর্ষণ
মেয়ে হিসাবে আরেকটু নাম বংশের উত্তরটাকে একাই রক্ষে দিতে কিন্তু কৌশিক মেলা ফার্মাসি আমি জিতে হ্যাঁ তুমি জিতে গেছো, কারণ আমার কথায় আমার সাথে বিশ্বাস তুমি মনে করেছো। ও নোরাস পলাশ, বিশ্বাসঘাতক নোরাস পলাশকারী লোকটা ঠিক এখন আমি বুঝতে পারছি তুমি কিছুতেই আমার মুখে চুরি বসাতে পারো না। হ্যাঁ দেবতাদের অভিশাপ আবার আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ করেছি। ঈশ্বরের সবাই এখন আমায় ছিছি করবে। আমরা দুজন শুধু একটি খেলা খেলেছি আর সেই খেলায় আমি জয়লাভ করেছি। অবশ্য নরসের বিশ্বাসঘাতকতায় তোমার ব্যর্থতা। তুমি তাহলে কথা বিশ্বাস করো যে আমি যাকে বিশ্রান্ত নেই শুধু ঈশ্বরের মুক্তির জন্য তোমাকে হত্যা করতে চাই, আমার কোনো অপরাধ নয়। ফার্মাসিস্ট তুমি যা করেছো তা অন্যায়। চরিত্রবিদ্যার বিশ্বাসের সুযোগে তাকে হত্যা করার মতো যখন অপরাধ করেছে। আবার এই কথা ঈশ্বরকে বিদেশি শাসনের হাত থেকে মুক্ত করা ছিল তোমার দায়িত্ব। সেদিন থেকে তুমি কোনো অপরাধ করো। আর এই কথাও তো শুনো, আমার পূর্বপুরুষের একদিন তোমার পূর্বপুরুষের কাছ থেকে জোর করে সিংহাসন ছিনিয়ে নিয়েছে। আমি তোমাকে যতই দেখছি ইতিহাসেও আমি এক ঈশ্বরের সিংহাসন। কেন তুমি আমার হত্যা করতে চেয়েছো? তোমাকে আমি মনকে বিশ্বাস করি। সে বিশ্বাসের মর্যাদা হত্যা করার লোকই তোমার কাছে সিংহাসন বড় হয়ে দেখা। ঈশ্বরের মুক্তির জন্য তুমি তো নিজেও জানো গ্রিক বংশোদ্ভূতের সমগ্র বিষয়কে তুমি দখল করে রেখেছো। হ্যাঁ, তোমার কথায় যুক্তি আছে, কিন্তু তোমাকে সিংহাসন ছেড়ে দিয়ে আমি কোথায় গেলাম? গত 250 বছর ধরে আমি এখানে ঘুরে গেছি। কোথায় যাবো? গ্রিসে নিজের দেশে ফিরে যাও। গ্রিসে। সেখানে কি আছে? আমার সব কিছুতে এখানে কিশোর। মিশরের মানুষের তো মুক্তি দরকার। গত 250 বছর ধরে তারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। ঈশ্বরকে যদি আমার কাছ থেকে মুক্ত করতে চাও, তাহলে সেটা হবে সিংহের হাত থেকে দেশকে মুক্ত করে তুলির মতো চেষ্টা। ঈশ্বর যদি কারো মেয়েরা না থাকে, তাহলে রোম তোমার দেশ দখল করবে। রোম ওর দিকে আছে। সিজারকে আমি আমার ভালোবাসা দিয়ে ঈশ্বরের জন্য মুক্তি দিয়েছি। এখন অ্যান্টনিকে শান্তি করতে দিয়েছি। আজ তোমাকে আমাকে এক এই ঘুমে তুমি যা করেছো তা অন্যায়, কিন্তু তার জন্য তোমাকে আমি কোনো শাস্তি দিতে পারবো না। কারণ তোমার কোনো স্বাধীনতা, তোমাকে শাস্তি দিয়ে আমি আমার ভালোবাসার অমর্যাদা দিতে পারবো না। এখন তুমি রোম সম্রাট জুলিয়াস সিজার তার স্ত্রীকে সিজার এখন জীবিত লোকের চরিত্র, সে হৃদয়ে ধর্মীয় কাউকে ভালোবাসতে চায়। ফার্মাসিস্ট মানুষ কাউকে না করে শাস্তি পারে না। এই সন্তান থেকে সত্যি করে দেয় আবার না না না, সেটা সম্ভব নয়। আমার দেশ দেশের মানুষ তাদের কাছে আমি কি জবাব দেব? পেটটা যখন কাউকে ভালোবাসে, সেই ভালোবাসা হয় কি করতে হবে? সেই ভালোবাসার দাবি কাছে সেটা সিংহাসন ত্যাগ করতে পারে। আমি তোমাকে সিংহাসন দিচ্ছি। জানো তো, নাম ত্যাগ করতে নেই আমি। আমি বলবেন আমাকে সুন্দরভাবে বাঁচতে সাহায্য করো। মানুষের চোখ দেখে আমি বুঝতে পারি কাকে বিশ্বাস করা যায় আর কাকে বিশ্বাস করা যায় না। কিন্তু ফার্মাসিস্ট কিছুদিন তোমাকে আমার এখানে ভর্তি করেছে। হয়তো কেউ তোমাকে বিরক্ত করবে।
যার নিয়ে তুমি কি আমায় অপমান করতে, আমার ব্যক্তিত্বের জন্য আমাকে উপহাস করতে? আমার মতো রাজনীতি মহাজ্ঞানীরা আছে সমস্ত বিশ্ববাসীর কাছে আপনি উপহাসের পাত্র, একজন বিশ্বাসঘাতক। লোকেদের প্রতি আপনার সামান্য দুর্বলতার কারণে 25 বছরের পুরনো সেই মহান পরিকল্পনা এর সাথে জড়িত প্রতিটি দেশপ্রেমিকের মধ্যে নয়তো দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। তুমি তো জানো ঘটনার জন্য আমি দায়ী। সেনা দক্ষ রুরাস ফরাসের বিশ্বাসঘাতকতার ফলে রানী ক্লিওপেট্রা সব জেনে গেছে। এটা আপনার অজুহাত কথা। আসলে ক্লিওপেট্রার প্রেমে পড়ে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন। নইলে ক্লিওপেট্রা আপনাকে এমন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন কেন, যেখানে আমার পিতা পর্যন্ত বেঁচে পড়বার সুযোগ পাননি? তোমার পিতার জন্য আমি সত্যি জানি, কিন্তু তোমার অন্তত জানা দরকার সম্পূর্ণ ব্যাপারটা একটা দুঃখ। আমি এর জন্য কোনোভাবেই দায়ী নই। আপনি শুধু আমার পিতার কথাই ভাবছেন, ভুলে গেছেন আপনাকে মিশরের সম্রাট বানানোর জন্য কিভাবে আমার জীবন ধ্বংস করেছে। কি ভাব! আমি আপনাকে ঘৃণা করি, চিরকাল ঘৃণা করি। চার্মিয়ান যদি মিশর মুক্ত হতো তাতেই বা কি লাভ হতো? যারা নিজেরাই হাজারো কুসংস্কারের লোক লালসার দাস হয়ে আছে, বিদেশি শাসকদের হাঁটলে তাদের মুক্তি আসে না। মিশরের মুক্তির চেয়ে তোমাদের নিজেদের স্বার্থটা তোমাদের কাছে বড় ছিল। দেশের জন্য কবে কি করেছ আর করনি তার সাথে নিজেদের স্বার্থটাকে জড়িয়ে ফেলছো। তোমাদের দেশ প্রেম আসলে ব্যক্তিগত স্বার্থটা খেলা। যা হোক, রানী আপনাকে এই খবরটি জানিয়ে দিতে বলেছেন যে এখন থেকে আপনি মুক্ত। আপনার বন্দি জীবন রানী হয়তো আপনার জন্য আপনার লজ্জা হওয়া উচিত। একজন নারীর বাচ্চা যে নিজের সন্তান নিজের দাসকে বিক্রি করে দেয়, সে কিনা বিষয়ে সম্রাট হওয়ার যোগ্যতা অর্জন করেছে। আমি হেরে গেছি আর সে কারণে তোমার মতো একজন সামান্য বালিকা আমার সাথে উদ্ধত আচরণ করতে পারছে। আর যদি আমি বিজয়ী হতাম, সমগ্র মিশরের আমার পায়ের কাছে মাথা নত করত। একেই বলে কিনা লজ্জা হওয়া। প্রভুদের শাস্তি অভিসম্পাদ এবার অমর ফিরোজের মতো নেমে আসবে আপনার উপরে কোনো ভাবনা। সেটা ভেবেও কি আপনার খুব কেঁপে উঠছে না? যে দেবতারা নিজ বাহুবলে টলেমি বংশকে পরাস্ত করতে পারে না, তারা আমাকে শাস্তি দেবার কি কোনো অধিকার রাখে? টলেমি বংশকে ধ্বংস করবার জন্য দেবতাদের যদি আমারই উপর নির্ভর করতে হয়, ঠিক সে দেবতাদের ঠিক। বেশ চমৎকার যুক্তি। কিন্তু দেবতাদের ক্রোধের হাত থেকে নিস্তার পেল। দেবতারা তো আগেই ঘোষণা করে দিয়েছিল আপনার বিপর্যয় ঘটবে নারীর কাছ থেকে। রানী এদিকেই আসছে। আমি তাহলে বিদায় নিচ্ছি। কেমন আছো ফারাজ? আমি সত্যি খুব দুঃখিত। এভাবেই তোমার সাথে দেখা করা একদমই হয় না। কারণ বাইরের অবস্থা বুঝে আনতে আমাকে কিছুটা সময় দিতে হবে। বন্দি জীবনে আমি হাঁপিয়ে উঠেছি। আমাকে একবার মুক্ত বাতাস দিয়েছে, যেখানে আমি মুক্ত বাতাস দিতে পারবো। তারপর যদি আমার মৃত্যু ঘটে, আমার আর কোনো দুঃখ থাকে। এসব কি বলছো ফারাজ? হাইমাসিস তুমি তো মুক্ত। যে সিংহাসনের লোকে তুমি আমার হত্যা করতে চেয়েছিলে, ওই সেই সিংহাসনে আমরা অভিষিক্ত হব। দুজনে মিলে এই রাজকার্য পরিচালনা করি। সিংহাসনের লোকে তোমাকে আমার বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র করতে হবে। আগে সিংহাসন বা রাজত্বের প্রতি আমার কোনোই মোহ নেই। যাদের সাক্ষী ঈশ্বরের দেবতার পুরোহিতদের আদেশে এই সিংহাসন দখল। কিন্তু এখন তুমি লাভ করবে সিংহাসনের চেয়ে মূল্যবান লোকের, যে লোকেরটা হলো পৃথিবীর বহু রাজের তার মাথা মুখর বিষয়ে নার পিতা তুমি জানো না ফারাজ। তোমাকে সুখে তা বলে ফাঁসি ভবিষ্যতের কথা ভাবো ফারাজ। লোকের ছাড়ে তুমি রাজবংশী দুই রাজনারী থেকে হয়ে উঠবে সারা পৃথিবীর আলোচনা। তুমি আমার সুখের সন্ধান দিতে চাও? আমার ভয় হচ্ছে দেবী আইসিস কি আমার সুখে হবে। দেবতাদের অভিশাপের হাত থেকে আমি তোমাকে নারীর ভালোবাসার চেয়ে পুরুষের জীবনে অধিক প্রাপ্য আর কিছু নেই।
ঠিক আছে মহামান্য। তারা ওকে এখন পাঠিয়ে দিই, পরে বিশ্রাম নিন। ঠিক আছে মহামান্য। কে জানে হ্যাঁ চুরি আবার কোন চাল চালতে ভোট পাঠিয়েছে। সিডার যখন জীবিত ছিল তখন লোকটা সবসময় আমার অনুগ্রহের চেষ্টা করে ভীষণ রকমের নারী বিচ্ছয় নির্লজ্জ চোখ দেয়। আর সেই জন্যই আমি এসিএস এর পক্ষে সাহায্য করেছি। প্রিয়দর্শিনী মিশরের ভাগ্য বিধাতা রানী ক্লিওপেট্রা, মহান মার্ক অ্যান্টনিয়াসের কাছ থেকে আমি আপনার দ্বারস্থ হয়েছি। তিনি আপনার নিকট এই পত্রখানি প্রেরণ করেছেন। পত্রে কি লেখা আছে পড়ে শোনা। রোমান শাসক পরিষদের অন্যতম মহাবীর মার্ক অ্যান্টনিয়াসের পক্ষ থেকে মিশরের ভাগ্য বিধাতা রানী ক্লিওপেট্রার প্রতি অভিনন্দন। আপনি আমাদের সাম্রাজ্যের শত্রু বিদ্রোহী ক্যাসিয়াসের সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন এবং তার সাথে সৈন্যবাহিনী প্রেরণ করেছেন। এই কাজ সম্পূর্ণভাবে আমাদের সাম্রাজ্যের পরিপন্থী। তাই আপনাকে সুস্পষ্ট নির্দেশ দেওয়া যাচ্ছে যে আপনি অবিলম্বে সিলসিলায় উপস্থিত হয়ে মহান মার্ক অ্যান্টনির সামনে আপনার অভিযোগের কৈফিয়ত প্রদান করুন। এই কাজ করতে ব্যর্থ হলে আপনার বিরুদ্ধে আমার সৈন্যবাহিনী প্রেরিত হবে। এই চিঠির ভাষা অত্যন্ত অপমানজনক এবং এর সমস্ত অভিযোগ মিথ্যে। কিন্তু এই নিয়ে আপনার সাথে আমি কোনো তর্ক করবো না। মহামতি অ্যান্টনি যদি আমার সাথে সাক্ষাৎ করতে চান তাহলে মিশরে তাকে আসতে বলবে। এখানে তাকে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হবে। মিশর সাম্রাজ্যে আপনি বৃথায় উত্তেজিত হচ্ছেন। মার্ক অ্যান্টনিকে আপনি মিশরে আসতে বাধ্য করবেন না, কেননা তাহলে তিনি আসবেন সসৈন্যে ঝড়ের বেগে এবং তার সে বেগ প্রতিহত করা আপনার পক্ষে কখনোই সম্ভব নয়। কি বলতে চান আপনি? মিশর কি রোমে আজ্ঞাবহ? সম্রাজ্ঞী, রোমের তুলনায় মিশর কতটুকু তা আপনিও ভালো করে জানেন। আমার পরামর্শ শুনুন। বন্ধু বেশে আপনি মহান অ্যান্টনির সম্মুখীন হন। আপনার সবচেয়ে দামি এবং সুন্দর পরিচ্ছদে তার সামনে গিয়ে দাঁড়ান। তাতে আপনাদের বন্ধুত্ব পাকা হবে বলেই আমার স্থির বিশ্বাস। আপনার প্রস্তাব সম্বন্ধে করে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। আপনি 10 দিন আমার আতিথ্য গ্রহণ করুন। 10 দিন পরে আমি আমার মতামত চাই। ঠিক আছে মহামান্য রানী, আমি আপনার উত্তরের জন্য 10 দিন অপেক্ষা করব, তবে তার চেয়ে বেশি নয়। মাননীয় দূতকে যথাযথ সম্মানের সাথে আপনার ব্যবস্থা করুন। আপনি এখন আসুন বেরিয়ে। ক্লিওপেট্রা, যখন তুমি বীণা বাজাও মনে হয় পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ নারী তুমি। কিন্তু রাত্রে তোমার নিষ্ঠুরতা থেকে বিস্মিত না হতে পারি। কিন্তু তুমি কি আমার উদ্ধত আচরণ সহ্য করনি? তখন তো তোমার মধ্যে কোনো বিনয়ের অভাব ছিল না, কিন্তু প্রজাসাধারণের ক্ষেত্রে তোমার রূপটা হয়ে ওঠে ভয়ঙ্কর। তোমার উদ্ধত আচরণ আমি সহ্য করেছি, কারণ তোমাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি। কখনো আমার ভালোবাসা কি, কখনো আমার মায়ের জন্য বিশ্বাস করি। তাহলে প্রজাসাধারণকে তুমি তোমার ভালোবাসা দিয়ে নিয়ন্ত্রণ না করে কেন তাদের উপর নিষ্ঠুর আচরণ করো? ভালোবাসা কি একজন ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু বিরাট প্রজাসাধারণকে সেভাবে নিয়ন্ত্রণ করা যায় না। কেন করা যায়? কারণ ঘটনার গতিবেগ কোনো ব্যক্তি মানুষের ইচ্ছার অধীন নয়। এমনকি আমাদের নিজেদের উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। তুমি আমায় হত্যা করতে এসেছিলে। আজ তুমি আমার ভালোবাসার বন্ধনে আবদ্ধ। কেন দেশের শত্রু ক্লিওপেট্রাকে যেমন তুমি ভালোবাসো, তেমনি ক্লিওপেট্রাও তার খুনির বাহুবন্ধনে ধরা। ঠিকই বলেছো ক্লিওপেট্রা। দেবদেবীদের ইচ্ছেকে আমরা কেউ এড়াতে পারি না। দেবদেবীরা আমাদের নিয়ে নানাভাবে খেলা করে। প্রিয়তম, মানুষের কর্মফলকে দেবদেবীদের ঘাড়ে চাপাও কেন? সিজার বলতো দেবদেবীদের সৃষ্টি মানুষের কল্পনা। সিজার যখন এসব কথা আমি বিশ্বাস করতাম, কিন্তু দেবদেবীদের সম্পর্কে সিজার আমার মনের ভিতরে একটি প্রশ্ন জাগিয়ে দিয়েছিল। দ্বিধান্বিত ছিল আমার চিন্তা, কিন্তু যেদিন তুমি আমায় হত্যা করতে আসলে সেদিন থেকে আমার সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে গেছে। সেদিনই বুঝলাম দেবদেবী বলে আসলে বুঝলাম জ্যোতিষীদের সব বাণী মিথ্যে। কেন তোমার এমন মনে হয়? কারণ জ্যোতিষীরা বলেছেন তোমার হাতে আমার মৃত্যু হবে। আর যদি আমাকে দেখে বিশ্বাস করতে হয় তাহলে আমাকে বিশ্বাস করতে হবে অন্যায়ের পক্ষে, তাও সত্যের পূজা। কেন? কারণ
দেবতারা এই মিশরকে রক্ষা করবেন। মার্ক অ্যান্টনি পরাজিত হয়ে ফিরে যাবে যদি তুমি নিজে অ্যান্টনিয়াসের হাতে ক্ষমতা ধরে রাখো। না হার্টাস, দেবতারা আমাদের রক্ষা করার কোনো ক্ষমতাই রাখেন না। যদি আমাদের বাহিনী ঠিক মতো লড়তে পারে তাহলে বিজয় আমাদের পক্ষে সম্ভব। সিজার ব্যঙ্গ করে বলতো, যুদ্ধের মাঠে যারা বিজয়ী পক্ষ, মহানগর দেবতারা শুধু তাদেরই পাশে দাঁড়ায়। হার্টাস, দেবদেবীদের প্রতি এখন আমার আর কোনো বিশ্বাস। দেবদেবীদের উপর যদি তোমার বিশ্বাস নাই থাকে তাহলে দেবী আইসিসের মুকুট তুমি এখন ধারণ করে আছো কেন? কিছুদিন তোমাকে আমার কাছ থেকে রাজনীতি শিখতে হবে। বেশিরভাগ মানুষই ধর্মে বিশ্বাস করে, তারা মনে করে দেবদেবী সবচেয়ে ক্ষমতাবান। তোমার পূর্বপুরুষেরা তাই করেছিল, নিজেদেরকে দেবতা হিসাবে সাধনের কাছে উপস্থিত করেছিল। আর আমিও দেবী হিসাবে নিজেকে সাধনের কাছে উপস্থিত করতে চাই। সাধারণ মানুষের বাড়িতে যে কেউ লঙ্ঘন করতে পারে, কিন্তু দেবতাদের বাড়িতে লঙ্ঘন করার শক্তি সকলের। ধর্মকে তাহলে তুমি একটি কৌশল হিসেবে ব্যবহার করতে চাও, যদিও আজ তোমার কোনো ধর্ম বা দেবদেবীতে বিশ্বাস নেই। শাসকরা ধর্মকে একটি কৌশল হিসাবে ব্যবহার করে আসে। তোমার পূর্বপুরুষেরা তাই করেছিল। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য ধর্মের যে বড় অস্ত্র আর কি আছে? প্রজাসাধারণের শাসক মহল তাহলে পরস্পরের মুখোমুখি দাঁড়ানোর বিপক্ষ। শাসকদের কাজ শুধু প্রজাসাধারণকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা। নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং নিজেদের সুবিধা মতো তা পরিচালিত করা। আর যে সমস্ত পণ্ডিতদের নাম তুমি শুনেছ, প্লেটো, অ্যারিস্টটল, এরা সকলেই সেই শাসকের সেবা করে গিয়েছে। তাহলে শাসকদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কারা? মাঝে মাঝে কিছু কবিত্ব, তারা তাদের কাব্যে শাসকদের ব্যঙ্গ করেছে, তাদের ভাবাদিগুলো তুলে ধরেছে। কিভাবে অনেক বিরোধী দিয়েছে। কবিগুলো সাধারণ পক্ষে দাঁড়ায়, তারা শুধু শাসকের খামখেয়ালি কোনো আচরণকে বিদ্রোহ করেছে এবং তাদেরই দাও প্রচুর দান উপহার সামগ্রী তারা গ্রহণ করেছে। প্রজাসাধারণের বিরুদ্ধে তাহলে তোমরা পণ্ডিতদের, জ্ঞানী ব্যক্তিদের ব্যবহার করেছো। পণ্ডিতরাও তারা শাসকদের বদলগ্রহণ করেছে। সবসময় না, বেশিরভাগ। তাহলে ভেবে দেখো ত্রিকাশা, প্রজাসাধারণের প্রতি তোমরা শাসকরা কতটা নিষ্ঠুর। তুমি নিজেকে শাসক শ্রেণীর বাইরে মনে করছো কেন? কেন আত্মপ্রতারণা করছো? মানুষের মুক্তির জন্য তুমি আমায় হত্যা করতে এসেছিলে। সেই মানুষের মুক্তির অর্থ কি? তোমাদের মতো গুটি কয়েক মানুষের ক্ষমতা লাভ? তোমরা গুটি কয়েক মানুষের ক্ষমতা লাভকে মনে করো মানুষের মুক্তি? কিন্তু খেমদেশ তো বিদেশিদের দ্বারা শাসিত হতে পারে না। খেমবাসীরা কি বৃত যে বিদেশি বংশোদ্ভূতরা এদের শাসন করবে? কেন তারা তোমার প্রভুত্ব মেনে নেয়? খেমবাসীরা যদি আমার প্রভুত্ব না মেনে নেয়, তোমার প্রভুত্ব মেনে নেয়, তাহলে তো তুমি খুশি হবে। হার্টাসিস প্রজাদের কাছে ব্যাপারটা একই রকম। তাদের কারো না কারো প্রভুত্ব তো মেনে নিতেই হচ্ছে। সত্যের মুখোমুখি দাঁড়াও হার্টাসে। আমি সাধনকে নিয়ন্ত্রণ করছি, তাদের ধর্মীয় গুরু হিসাবে তুমি আর তোমার পিতা কি তাই করবে? হে মিশরের মুক্তিদাতা, তুমি কি সাধারণ মানুষের মতো নিজের জীবনযাপন করছো? তোমার পিতার প্রাসাদ কি সাধারণ দরিদ্র কুটিরের মতো? হ্যাঁ ত্রিকাশা, আমার স্বীকার করতে দ্বিধা নেই। ক্ষমতায় না থেকেও আমরা প্রায় শাসকদের মতোই জীবনযাপন করি। দ্রব্যটাকে হারিয়ে ক্ষমতা লাভের পর সেই সাধারণ মানুষের জন্য তুমি কি করবে? যারা আমাদের ক্ষমতায় বসার পরিকল্পনা করেছিল তাদের চিন্তায় প্রজারা ছিল না। মিশরের মুক্তি বলতে আমি যা বুঝতাম তা হলো তোমাকে হত্যা করা। সিজারের মতো একজন শাসককে শুধু দেখেছি প্রজাদের নিয়ে ভাবতে। যাক, বারবার সিজারের কথা বলাতে তুমি আমার ঈর্ষা করো। সিজার এখন মৃত্যু। সেসব প্রসঙ্গ থাক। রোমের আক্রমণ কিভাবে প্রতিহত করা যায় এ সম্পর্কে আমি আলোচনা করি। রোমের আক্রমণ প্রতিহত করার জন্য আমাদের প্রচুর ধন সম্পত্তির দরকার। আর সে ব্যাপারে তুমি আমাকে সাহায্য করতে পারো। কিভাবে? বিভিন্ন সমাধি মন্দিরে লুকানো আছে প্রচুর ধন সম্পদ, বিশেষ করে আরব সমাজ। কোথা থেকে তুমি এসব খবর জানলে? বিতর্কের সময় নয় এখন হারাস। একজনের দূত আমাদের পত্রের জবাবের জন্য অপেক্ষা করছে। তুমি যদি সেই সম্পত্তি আমাকে সাহায্য করো তাহলে আমি বিরাট বাহিনী করে দেব। আর তা না হলে একজনের কাছে আমাদের আত্মসমর্পণ। আত্মসমর্পণ অসম্ভব। কি করে তুমি আত্মসমর্পণ করার কথা ভাবছো? শুধু মুখের কথায় দেশপ্রেম হয় না হারাস। দেশপ্রেম একটি উদ্বেগ, দেশের ক্রান্তিকালে সত্যের মুখোমুখি দাঁড়ানো। যদি তুমি আমাকে সেই সম্পত্তি সাহায্য করো তাহলেই আমি বিরাট বাহিনী করে দিতে পারবো। ঠিক আছে, এসো। আজ রাতে আমি তোমার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। চারটা মহামান্য রানী, অনুষ্ঠানে সবকিছু প্রস্তুত। আমি কি তাদেরকে ভিতরে আসতে বলবো? হ্যাঁ, তাদের আসতে বলবো। এসো।
হ্যাঁ মহামান্য রানী, রানী কি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি? হ্যাঁ মাননীয়, আমরা যুদ্ধ করবো অ্যান্টনির সাথে। সে বাহিনী গড়ে তোলার সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তার আগে অ্যান্টনি আক্রমণ চালাবে আমাদের উপর। কেন সম্ভব না? হারমাসিসের সাহায্য পেলে সমস্ত গ্রিক দূত একত্রিত হয়ে আমরা যুদ্ধে প্রস্তুত হব। ফলে অ্যান্টনিকে ভয় পাওয়ার আমাদের কোনো দরকার নেই। হারমাসিস মিশরীয়দের কাছে এখন ঘৃণার পায়। এই অবস্থায় হারমাসিস আপনাকে সাহায্য করলেও মিশরীয়দের সমর্থন সে পাবে না। আর মনে রাখবেন, অ্যান্টনি যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, সমস্ত রোম তাকে সমর্থন করবে। হারমাসিস পিরামিডে লুকানো প্রচুর ধনরত্ন এনে সাহায্য করেছে। সে সম্পর্কে আমি বিরাট বাহিনী করব। সে বাহিনী গড়ে তোলার সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তার আগে অ্যান্টনি আক্রমণ চালাবে আমাদের উপর। মিশর রোমের আক্রমণের সামনে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তার অর্থ এই যে আপনি আমার সিসিলিয়ার পরামর্শ দিচ্ছেন, ওই লম্পট অ্যান্টনির কাছে আমাকে আত্মসমর্পণ করতে বলছে। মহামান্য রানী আত্মসমর্পণ নয়, আত্মরক্ষা। কুটকৌশলের রাষ্ট্র নিতে হবে। সমস্ত মিশরের স্বাধীনতা রক্ষার ভার আপনার উপর। আর মনে রাখবেন, অ্যান্টনি যদি আপনার উপর খুশি থাকেন, তিনি মিশর গ্রাস করবেন, আর আপনি থেকে যাবেন মিশরের একমাত্র রানী। মিশরের রানী থাকার জন্য ওই অ্যান্টনিকে, যাকে আমি সবসময় অপছন্দ করে আসছি। কিন্তু মহামান্য রানী আজকে ধরে না, অ্যান্টনি আজ সিজারের স্থলচ্ছিন্ন।
সমস্ত রোম তার বদল। এই অবস্থায় আপনি ভেবে দেখুন, অ্যান্টনির সাথে বন্ধুত্ব করার চেয়ে ভালো কোনো পথ খোলা আছে কি? অ্যান্টনির সাথে বন্ধুত্ব করার জন্য অর্থ হচ্ছে হারমাসিসের সাথে আমার সুসম্পর্ক নষ্ট করা। হারমাসিসের আমি যদি এক হাতে পারতাম তাহলে মিশরের কলোনিতে বন্ধুতার বিরুদ্ধে নিষ্পত্তি হতো। কিন্তু এখন আমি বুঝতে পারছি কোনো উপায় নেই। ভালো, আপনি কি বলতে চান হারমাসিসকে আমার ত্যাগ করা উচিত? সম্রাজ্ঞী, দয়া করে স্মরণ রাখবেন, রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। রাজনীতি মানেই কঠোর বাস্তবের মুখোমুখি দাঁড়ানো। প্রতিটি ঘটনায় শাসকদের জন্য একটি মাত্র পথ খোলা থাকে, তা হচ্ছে কৌশলী হওয়া। রাজনীতির এই সমস্ত কূটকৌশল মানুষকে সুস্থ থাকতে দিতে চায়। হারমাসিস আমাকে মেরে ফেলার মন্দিরে প্রচুর সম্পত্তি এনে সাহায্য করেছে, সেটা আমি একজনের সাথে যুদ্ধ করবো। আমার এই পরিবর্তন সে কিভাবে নেবে কে জানে। মানে আরেকবার ভেবে বলুন, হারমাসিসকে আমার ত্যাগ করা উচিত হবে কি না? মহামান্য রানী, ডেলিয়াস রওনা হওয়ার আগে তাকে আমাদের জানানো দরকার যে আপনি অ্যান্টনির সাথে দেখা করতে সিলসিলায় যাচ্ছেন। অ্যান্টনি লেখা পত্র আমি বিশদভাবে বিবেচনা করে দেখেছি। আমাকে বলতেই হবে, পত্রের ভাষা অত্যন্ত তীক্ষ্ণ এবং বেমানা। আর সেই জন্য এই পত্রের জবাব দিতে আমি সিলসিলায় যাব। মহান অ্যান্টনির সাথে তাহলে যুদ্ধ করাই মনস্থির করেছেন? না, ঠিক তা না। তবে আমাদের প্রস্তাব শান্তি। কিন্তু এটার জবাব দিতে আমি সিলসিলায় নয়, সেটা মাননীয় দূতকে জানিয়ে দেওয়া হোক অ্যান্টনি যেন সেখানেই উপস্থিত থাকে। হ্যাঁ, আপনার উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি। আমার বিশ্বাস আপনার প্রস্তাবে অ্যান্টনি খুশি হবে। না, ঠিক নাই এখন ঠিক নাই। না আসা সম্ভব বেশি। এই মাত্র মাননীয় সভাকে কি বলছিলে তুমি? জানো তুমি সিগনাস যাচ্ছ অ্যান্টনির কাছে। সিগনাস কেন যাচ্ছ? ও, তুমি এসে ভালোই করেছো। দুই একদিনের মধ্যে আমি সিদ্ধান্তের পথে রওনা হচ্ছি অ্যান্টনির সাথে সাক্ষাৎ করবার জন্য। তুমি তো জানো অ্যান্টনি আমার প্রতি অসন্তুষ্ট। ফলে আমি আলাদা করতে চাই না। তোমার কথা আমি বুঝতে পারছি না, ক্লিওপেট্রা। অ্যান্টনির সাথে কেন তুমি দেখা করতে যাবে যখন আমরাই তার বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছি? সে পথ আমি পরিবর্তন করেছি। আমি অনেক ভেবে দেখেছি অ্যান্টনির সাথে যুদ্ধ করে শুধু আমরা সবচেয়ে ভয় করবো। মিছে মিছে রক্তপাত আমার পছন্দ না। সেই জন্য অ্যান্টনির সাথে আমি শান্তির প্রস্তাব রাখি। শান্তির প্রস্তাব? অ্যান্টনির সাথে বন্ধুত্ব করবার জন্য কি পবিত্র গুপ্তধনরত্ন তোমার হাতে তুলে দেওয়া হয়েছিল? শপথ করে তুমি বলেছিলে ভেঙ্কাওরার গুপ্তধন তুমি মিশরের স্বার্থেই ব্যয় করবে, বলনি? বাহ, কি করে বুঝলে যে আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করবো না? ক্লিওপেট্রা, তুমি সিগনাস যাচ্ছ অ্যান্টনির সাথে বন্ধুত্ব করতে, অথচ সেদিন তুমি তাকে শকুনের সামনে নিক্ষেপ করার কথা বলেছো। একথা তখন পরিষ্কার যে তুমি সিগনাস অ্যান্টনির সাথে বন্ধুত্ব করতে যাচ্ছ। তাহলে কি করে বিশ্বাস করবো যে তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করবে? হারমাসিস, মিশরের সম্রাটের দেশের স্বার্থে কখন কোন সিদ্ধান্ত নেবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। মিশরের স্বার্থ রক্ষা করার জন্য যা প্রয়োজন আমি তাই করতে যাচ্ছি। মিশর তাদের রক্ষা পাবে। ক্লিওপেট্রা, সাবধান। তুমি মিশর রক্ষার শপথ করেছিলে, অথচ আজ তুমি মিশরকে রোমানদের কাছে বিক্রি করতে যাচ্ছ। আমি যে তোমাকে ধনরত্ন দিয়েছি তা শুধু মিশরকে রক্ষা করবার জন্য। ক্লিওপেট্রা, তুমি আমাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাও, আর সে কারণে বলছি আমার পরামর্শ গ্রহণ করো। অ্যান্টনির সাথে এভাবে সাক্ষাৎ করতে যে মিশরের বিপদ থেকে এলো না। হারমাসিস, হারমাসিস, আমি অনেক ভেবে দেখেছি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। আর যদি তোমাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করি তাহলে তুমি সিংহাসনের ভাগিদার হবে। আমার সাথে দ্বিমত পোষণ করবে এবং প্রতিটা আমার কাজে বাধা হয়ে দাঁড়াবে। ছি ছি ক্লিওপেট্রা, ছি! এই সেদিনে তুমি মেনকাওরার সমাধিতে দাঁড়িয়ে আমাকে স্বামী হিসাবে গ্রহণ করার কথা ঘোষণা করেছিলে, অথচ আজ তুমি আমাকে ত্যাগ করে অ্যান্টনির সাথে বন্ধুত্বের কথা বলছো। অ্যান্টনির মতো একজন বীরের সাথে বন্ধুত্ব করা আমি আমার যোগ্যতার কাজ মনে করছি। তোমাকে বিয়ে করা থেকে সেটা বড় বেশি দরকার, তাতে মিশর রক্ষা পাবে। ঠিক আছে ক্লিওপেট্রা, এই যখন তোমার সিদ্ধান্ত তখন আমি প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু মনে রেখো, মেনকাওরার ভয়ঙ্কর অভিশাপের ফল তোমার ভোগ করতে হবে। কেন তুমি মিথ্যা বলে তার সমস্ত সম্পদ তুমি হরণ করেছো। হারমাসিস, আমি আমার সিদ্ধান্তে অটল। তোমার সাথে সব সম্পর্ক ইচ্ছা করে তোমাকে আমি বন্দী করে রাখতে পারি তোমার উদ্যোগ আচরণের জন্য, কিন্তু আমি তা করবো না, কারণ তুমি আমাকে প্রচুর সম্পদ এনে সাহায্য করবে। ও, ধন সম্পদের লোভে তাহলে তুমি আমার সাথে প্রেমের অভিনয় করেছিলে, বিয়ে করার শপথ নিয়েছিলে। এই বিশ্বাসঘাতক আইসিস মন্দিরের বাণী তাহলে সত্য হলো। তোমার মতো একটা নারী ছলনাতে আমার পতন হলো। হারমাসিস, তুমি কি দেবের এই বাণিজ্যের কানে শুনছ? না, কখনই না। মানুষের পতনের সাথে দেবীদের বাণী কোনো সম্পর্ক নেই। পৃথিবীর কোনো কিছুর মানুষের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। চারিদিকে সমস্ত ঘটনা তার সাথে সম্পর্কিত। আরো শোনো হারমাসিস, তোমার ইচ্ছার সবকিছু হবে সেটা যেমন সত্যি নয়, তেমনি আমি রানী ক্লিওপেট্রা সমস্ত ঘটনাকে একা নিয়ন্ত্রণ করার
জীবন থেকে খানিকটা অভিজ্ঞতা সঞ্চয় করবার চেষ্টা কর। দেখবে পৃথিবীটাকে যেভাবে তুমি দেখে আসতো, পৃথিবীটা ঠিক তেমন নয়। ঠিক আছে, তুমি এখন বিদায়। সার্জেন্ট, ফার্মাসিস্টকে বিদায় দিতে সাহায্য করো আর দুর্গোপকার পর্যন্ত এগিয়ে দিয়েছে। তোমার হাতটা একবার রেখে দে। কেন? কারণ তোমার হাতে আমি একটা চুম্বন করতে চাই, আমাদের বন্ধুত্বের নিদর্শন। করুণাময়ী নারী প্রতারক। হারমাসিস, সারা জীবন তুমি মনে মনে এই ধারণা পোষণ করবে ক্লিওপেট্রা ছলনা বই, ক্লিওপেট্রা সুযোগ সন্ধানী। না হারমাসিস, না।